হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। আজ থেকে আমাদের চ্যানেলে শুরু হচ্ছে নতুন একটি ক্লাস, যেটা সম্পূর্ণ পিএসসি মিসলেনিয়াস এক্সামকে টার্গেট করে, যেখানে আমরা 25টা প্রশ্ন সমাধান দেখতে পারি, বা কোনোটা ক্লাসে আমরা 30টা প্রশ্ন, কোনো ক্লাসে আমরা 20টা প্রশ্ন সমাধান করতে পারি, ডিপেন্ডিং অন প্রশ্নের কোয়ালিটি। ওকে, তো আমরা চেষ্টা করব যে উইকলি যাতে তোমাদের অ্যাটলিস্ট 3টে ক্লাস দেওয়া যায়, ঠিক আছে? তো প্রত্যেক দিন সকাল 8টার সময় আমরা ক্লাসটা দেখতে পাবো আমাদের ইউটিউব চ্যানেল আরপি ম্যাথস গুরুকুলে, ঠিক আছে? তোমরা ক্লাসটিকে ফলো করবে। এখান থেকে তোমরা যদি ক্লাস ফলো করো তাহলে তোমরা দেখবে পরীক্ষা হলে গিয়ে তোমরা 25টার মধ্যে 25টা প্রশ্নই কমন পাচ্ছ, এবং সেখানে আউট অফ 50 তোমরা স্কোর করতে পারবে। কিন্তু তোমাদের অ্যাপ্রোচ কিন্তু ফলো করতে হবে। ওকে, তো চলো শুরু করি আজকের প্রথম ক্লাস, এবং সেখানে আমরা 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সেই 20টি প্রশ্ন, যে 20টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় বারবার দেখতে পাও। ওকে, চলো দেখি প্রথম প্রশ্নে কী বলা হয়েছে। দেখো কী বলা হয়েছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 10.8 অ্যান্ড 4.8 অ্যান্ড দ্য থার্ড প্রপোর্শনাল অফ 2 and 4। তোমরা দেখেই বলবে, যারা আমার ক্লাস করেছো তারা দেখেই বলবে আমার যে মিন প্রপোর্শনাল অফ 10.8 ইন্টু 4.8 কী হয়ে যাবে না, রুট ওভার এবি, মানে রুট ওভার অফ 10.8 ইন্টু 4.8। এতে কোনো আপত্তি হলে কোনো আপত্তি নেই। আর থার্ড প্রপোর্শনাল অফ 2 and 4, তৃতীয় সমানুপাতিক 2 আর 4-এর তৃতীয় সমানুপাতিক কী হবে না, পরের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে 4, তার মানে বি স্কোয়ার বাই এ, তার মানে 4 স্কোয়ার বাই 2। ঠিক আছে, তাহলে থার্ড প্রপোর্শনালও পেয়ে গেলাম আর মিন প্রপোর্শনালও পেয়ে গেলাম। এদের সাম নির্ণয় করতে বলেছে, মধ্যখানে কী সাইন না, প্লাস সাইন। গল্প শেষ। এই হচ্ছে আমার প্রশ্নের সমাধান। এবার দেখো 10.8 আর 4.8, তাহলে দুটো থেকে আমি যদি দশমিক তুলে দিই তাহলে আলটিমেট নিচে কী হবে, এখানেও 10 হবে, এখানেও 10 হবে। আর আমরা জানি বর্গমূল করতে গেলে কী হয়, নিচে দুটো 10 দিলে একটা 10 বেরিয়ে আসবে, তার মানে যেটা বর্গমূল হবে তার নিচে হবে একটা 10। এবার 108 আমরা কি লিখতে পারি, 108 আমরা লিখতে পারি 12 ইন্টু 9 লিখতে পারি, 9 বারো 108। 48 আমরা কি লিখতে পারি 12 ইন্টু 4 লিখতে পারি, একদম ঠিক। তাহলে এবার দেখো ওটা কত সোজা হয়ে গেল। অর্থাৎ 12 তো দুখানা আছে, তারা বর্গমূল করলে একটা 12 বাইরে বেরিয়ে আসবে। 9-এর বর্গমূল হবে 3, 4-এর বর্গমূল হবে 2, গল্প শেষ। 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16 বাই 2 হচ্ছে 8। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে 12 দুগুণে 24, 3 72, 72 বাই 10 মানে 7.2 প্লাস 8 মানে হচ্ছে 15.2 যাবে কারেক্ট আনসার। একদম ঠিক, অপশন এ হয়ে গেল আমার প্রশ্নের সঠিক সমাধান। ওকে, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, সবাইকে বলে রাখি যে আমাদের রেলওয়ে গ্রুপ ডির যে ক্লাস চলছে সেটা কিন্তু চলবেই, সেটা কিন্তু স্টপ হচ্ছে না, ঠিক আছে? আমরা আর 3টে ক্লাস করলে মোটামুটি 101টা শিফটের সমাধান শেষ হয়ে যাবে। এই 3টে ক্লাসে আমি তোমাদের প্রাইম নাম্বারস, মানে একদম নাম্বার সিস্টেমের ওপর কনসেপ্টগুলো শেখাবো, যার মেন ফোকাস থাকবে প্রাইম নাম্বার, কারণ প্রাইম নাম্বারের উপর একটা বিশাল কোয়ালিটির প্রশ্ন এসছে। ওকে, আর তার সঙ্গে আমি তোমাদের মেনসুরেশনস আর হচ্ছে একটা সিম্পলিফিকেশন, এই 3টে ক্লাস করাবো। তাহলেই তোমাদের 101টা শিফটের গল্প শেষ। এরপরে তোমাদের প্র্যাকটিস ক্লাস শুরু হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 2। দেখো কী বলা হয়েছে, শপকিপার মার্কস ইজ গুড অ্যাট এ প্রাইস অফ, গুডস হবে এখানে, at a price such that after giving a discount of 25% the gain is 20%। তাহলে এখানে দেখো প্রশ্নের মধ্যে একটা সুন্দর গল্প বলা হয়েছে, যে গল্প আমি বারবার তোমাদের বলি, যে ডিসকাউন্ট দেওয়ার পর প্রফিট, ডিসকাউন্ট দেওয়ার পর যখন প্রফিট থাকবে এবং সেখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, দেওয়া হয়েছে মার্ক প্রাইস হচ্ছে 736, নির্ণয় করতে হবে কস্ট প্রাইস। তাহলে আমার সঙ্গে সঙ্গে মাথায় আসবে এই ফর্মুলাটি, যে এমপি বাই এসপি, সরি এমপি বাই CP is equal to nothing but 100 plus profit by 100 minus discount। ক্লিয়ার? একদম ক্লিয়ার, দেখো আপত্তি নেই। তাহলে দেখো এই ফর্মুলাটা যদি মাথায় রাখো তাহলে এই ধরনের প্রশ্নগুলো সেকেন্ডে হবে, এবং এর একটা নির্দিষ্ট প্যাটার্ন আমি তোমাদের অনেকবার বলেছি, এবং তোমাদের যখন আমি প্রফিট অ্যান্ড লসের ক্লাস করেছিলাম, সেটা রেলওয়ে গ্রুপ ডির হোক বা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির হোক, তো এই দুটো ক্লাসই আমি প্রফিট অ্যান্ড লসে তোমাদের এই প্যাটার্নটি অনেকবার করে বুঝিয়েছি। যারা ক্লাসগুলো দেখো একবার দেখে নাও, তোমাদের সুবিধা হবে। ওকে, তো দেখো এমপি বাই সিপি, তাহলে এমপি বাই সিপির মধ্যে এমপির ভ্যালু তো বলা আছে 736, আর এখানে দেখো প্রফিটের ভ্যালু বলা হয়েছে কত, দাদা ডিসকাউন্ট 25%, গেন হচ্ছে 20%, আর ডিসকাউন্ট হচ্ছে 25। তাহলে এখানে দেখো আলটিমেট এমপি বাই সিপির ভ্যালু আর এমপি বা সিপির রেশিও আমি 1 সেকেন্ডে বলতে পারি, 100 প্লাস প্রফিট মানে হচ্ছে 100 প্লাস হচ্ছে আমার 20 মানে হচ্ছে 120, আর 100 মাইনাস ডিসকাউন্ট হচ্ছে 100 মাইনাস 25 75। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। কাটাকুটি এখানেও হচ্ছে, 5কে দিয়ে 24, 5-এ 120, 5 15 75, 3 দিয়ে যাচ্ছে 3 8-এ 24, 3 5-এ 15, তাহলে 8/5। ঠিক আছে, এমপির ভ্যালু কত বলা হয়েছে 736, এমপির ভ্যালু হচ্ছে 736, সিপি আমাকে নির্ণয় করতে হবে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি। কাটাকুটি যাচ্ছে দেখি তো, দেখো একদম 8 9 72,
8 দুগুণে 16, 92 ইন্টু 5 হয়ে যাবে সিপি। তাহলে 92 ইন্টু 5 মানে 5 দুগুণ 0, 5 45 একে 46, 460। অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। একদম ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 3 চলে আসি। দেখো কী বলা হয়েছে, অসাধারণ একটা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3, যেখানে ক্যালকুলেশনের সমস্যা হতে পারে। এ সাম অফ ₹15,000 ইজ ইনভেস্টেড পার্টলি অ্যাট 12% পার অ্যানাম অ্যান্ড রিমেনিং অ্যাট 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। তার মানে হচ্ছে গল্পটা কিছুই নয়, গল্পটা হচ্ছে 15,000 টাকাকে আমি কী করেছি না দুটো পার্টে ভাগ করেছি। তাহলে 15,000 টাকাটাকে আমি কী করলাম, দুটো পার্টে ভাগ করলাম। একটা হচ্ছে ধরলাম এক্স আর একটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এই এক্স পার্টটাকে আমি কী করলাম না 12% পার অ্যানাম ইন্টারেস্টে রাখলাম একটা ব্যাংকে, আর ওয়াই পার্টটাকে আমি কী করলাম না 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে রাখলাম। ইফ দ্য টোটাল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ 2 years, 2 বছর পরে 3,344 টাকা আমি ব্যাংক থেকে পাই, তাহলে আমি 10% পার অ্যানামে কত টাকা রেখেছিলাম। তাহলে 10% মানে হচ্ছে ওয়াই পার্টের ভ্যালু নির্ণয় করতে হবে, এটা 12%। এই ধরনের প্রশ্নের বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে অ্যালিগেশন প্রসেস। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। এবার অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করবো কী করে, সবসময় মনে রাখবো যে এখানে আমি দেখতে পাচ্ছি যে 15,000 টাকাটাকে ভাগ করা হয়েছে দুটো পার্টে, যেখানে আমি দেখতে পাচ্ছি না রেট অফ ইন্টারেস্টের গল্প বলা হয়েছে। তাহলে রেট অফ ইন্টারেস্টের গল্পই আমার নির্ণয় করতে হবে। এরমভাবে ভাবতে হবে, ভাবনা চিন্তাটা এভাবে ডেভেলপ করতে হবে যে যদি আমি এই 15,000 টাকাটাকে ভাগ না করে, এক্স আর ওয়াই পার্টে ভাগ না করে পুরোপুরি 15,000 টাকা একটা ব্যাংকে রাখতাম এবং সেখানে যদি 2 বছরে আমি 3,344 টাকা সুদ পেতাম, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত হতো। তাহলে তুমি বলো 2 বছরের 3,344, তাহলে 1 বছরের সুদ কত না 3,344 বাই কত না বাই 2। তার মানে 1 বছরের সুদ কত হচ্ছে 2 ষোলো 32, 2 7 14, 2 দুগুণে 4, 1,672 টাকা। কত না 15,000 টাকায়, হ্যাঁ কি না। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে না 1,672 বাই 15,000 ইন্টু 100, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে আলটিমেট দেখো দুটো শূন্য এখান থেকে গায়েব হয়ে গেল, গল্প শেষ। তাহলে আলটিমেট এবার আমি পেলাম কি না 1,672 বাই 150, 1,672 বাই 150 হয়ে গেল আমার রেট অফ ইন্টারেস্ট, হ্যাঁ কি না। এটা যদি আমি 15,000 টাকাটাকেই একটা ব্যাংকে রাখতাম, কিন্তু আমি দেখেছি দুটো ব্যাংকে রেখেছি। তাহলে এবার এদের অ্যালিগেশন করো, তাহলেই আমি গল্প পেয়ে যাবো, রেশিও। ঠিক আছে, আমি সব কটাকে রেট অফ পার্সেন্টে কনভার্ট করে নিলাম। এবার দেখো আমি এটাকে কাটাকুটি করবো না, কাটাকুটি করবো না, কারণ কি দেখো আমি বলেছিলাম যখন তোমার ভগ্নাংশ থাকবে তো ভগ্নাংশ আলটিমেট পুরোপুরি কাটাকুটি যাবে না এখানে। তাই ভগ্নাংশকে আমি আলটিমেট অ্যালিগেশনে ট্রান্সফার করার জন্য অ্যালিগেশন প্রসেসে আমি কী করতে হয় না এই হরে যে ভদ্রলোক বসে আছে সেটা দিয়ে আমায় কী করতে হবে, সবাইকে গুণ করে দিতে হবে। তাহলে 150 দিয়ে আমি 12কেও গুণ করব, আর 150 দিয়ে আমি 10কেও গুণ করব। আর এই 150 দিয়ে যখন আমি এই 1,672 বাই 150কে গুণ করব, তখন কী হয়ে যাবে না এই 150 অমিট হয়ে যাবে। এবার দেখো কত সুবিধা হয়ে গেল। এবার অ্যালিগেশনটা আমি আলাদা করে তোমাদের দেখাচ্ছি, ব্যাপারটা ইজিলি বুঝতে পারবে। দেখো 1500 ইন্টু 12, 15 কত 180, তার মানে হচ্ছে 1800%। আর পার্সেন্টেজ সাইন দিচ্ছি না এখানে। 1500 ইন্টু 10 মানে 1500, সরি 150 ইন্টু 10 মানে 1500, 150 ইন্টু 12 হচ্ছে 1800, আর এখানে দেখো 1,672। ব্যাস, এবার দেখো অ্যালিগেশন করতে জাস্ট সেকেন্ডে অ্যালিগেশন হবে, কোনো অসুবিধা নেই। মুখে মুখেই এই পার্টটা তোমরা নিজেরাই করে নিতে পারবে, ওকে। তাহলে এবার দেখো 1,672 আর 1800 এদের মধ্যে ডিফারেন্স কত। তাহলে দেখো 1,672-এর সঙ্গে আমি যদি আর 28 যোগ করি তাহলে 1,700 হয়, 1700-এর সঙ্গে 100 যোগ করলে 1800 হয়, মানে 128 হচ্ছে ডিফারেন্স। ক্লিয়ার, ওটা একদম ঠিক। 1500 যদি 1,672 থেকে বিয়োগ করা হয় তাহলে 172 পড়ে থাকে। তাহলে কাটাকুটি করবো এবার, 4কে দিয়ে 4 4-এ 16, 4 3-এ 12 43, 4 দিয়ে 4 3-এ 12, 4 2-গুণে 8 32। তাহলে আলটিমেট দেখো 43 আর 32 এটা যে কী বেরোলো না, এটা একটা রেশিও বেরোলো। এটা কিসের রেশিও না আলটিমেট এই 1500 টাকাটাকে কি ভাগ করেছিলাম এক্স আর ওয়াই পার্টে, আর সেটাকে ইনভেস্ট করেছিলাম। তাহলে সবসময় যখন রেট অফ পার্সেন্টেজ থেকে আমি অ্যালিগেশনের যে ফাইনাল রেশিও পাবো, যখন আমি রেট অফ পার্সেন্টেজকে অ্যালিগেশনে ইউজ করব, আর রেট অফ পার্সেন্টেজে যখন আমি ফ্র্যাকশানে ট্রান্সফার করি কোনো একটা পার্সেন্টেজকে, সেখানে হরে যে বসে থাকে সেই হয় ফাইনাল রেশিও অ্যালিগেশন প্রসেস। আর সবসময় মনে রাখবো যে রেট অফ পার্সেন্টেজে হরে সবসময় কে থাকে, প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল হচ্ছে এখানে এক্স আর ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর রেশিও পেয়ে গেলাম 43:32। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক। তাহলে আলটিমেট 43:32 এটা হচ্ছে এক্স আর ওয়াই ভ্যালু, আর এক্স প্লাস ওয়াই হচ্ছে কত না 15,000। তাহলে 43 + 32 করলে হয় কত না 75। তাহলে 75-এর ভ্যালু কত বলা হয়েছে 15,000। ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার। 75 2 × 150 মানে 20 গুণ। তাহলে আলটিমেট
সরি 200 গুণ। তাহলে আলটিমেট নির্ণয় করতে হবে আমাকে 10%, মানে ওয়াইয়ের গল্প মানে হচ্ছে 32-এর ভ্যালু। তাহলে 32-এর ভ্যালু কত হবে? 32 × 200 করলে হবে 6400। কোথায় আছে? অপশন সিতে। বোঝা গেছে? বলে একদম বোঝা গেছে, কোনো আপত্তি নেই। তাহলে নেক্সট টাইম এই প্রশ্নটা যদি আসে আর তোমাদের আশা করবো কোনো অসুবিধা হবে না। কোশ্চেন নাম্বার 4, এ পার্ট অফ জার্নি ইজ কভার্ড ইন 31.5 minutes at 80 km/h and the remaining part in 16 minutes at 75 km/h. The total distance of the journey is, আর আমরা জানি যে ডিস্টেন্স সমান হচ্ছে কি না, ডিস্টেন্স সমান হয়ে যাচ্ছে স্পিড ইন্টু টাইম। এতে কোনো আপত্তি নেই। তাহলে প্রথমে দেখতে হচ্ছে 31.5 মিনিট এই সময় 80 km/h বেগে সে চালিয়েছে গাড়ি। তাহলে আলটিমেট কতটা ডিস্টেন্স কভার করেছে স্পিড ইন্টু টাইম করলে? তাহলে স্পিড হচ্ছে 80 km/h ইন্টু 31.5 মিনিট। এটাকে অবশ্যই ঘন্টা ট্রান্সফার করতে হবে, কারণ এখানে km/h আছে। তাহলে বাই 60 প্লাস রিমেনিং পার্ট সে কী গেছে? 16 মিনিট গেছে না 75 km/h বেগে। তাহলে স্পিড হচ্ছে 75, টাইম লেগেছে কত? 16 মিনিট। তাহলে 16 মিনিটকে আমি কী করবো? ঘন্টা ট্রান্সফার করবো বাই 60, গল্প শেষ। কাটাকুটি করতে পারো অবশ্যই। এখানে দেখতে পাচ্ছি 20 × 3 = 60, 20 × 4 = 80, এখানে 3 দিয়ে কত যাচ্ছে? 3 × 10 = 30, 3 × 5 = 15, 10.5, 75 হচ্ছে 60 আর 75 কি 15 দিয়ে 15 × 5 = 75, 15 × 4 = 60, 4 × 4 = 16। তাহলে আলটিমেট এখানে কত বেরোচ্ছে না 4 × 10.5 হচ্ছে কত? তাহলে এখানে হচ্ছে 42 প্লাস হচ্ছে 20, তাহলে হচ্ছে 62 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোথায় আছে? 62 কিলোমিটার, অপশন সি। বলো কোশ্চেন নাম্বার 5, এ ট্রেন 100 মিটার লং রানিং অ্যাট ইউনিফর্ম স্পিড ক্রস এ স্টেশন হুইচ ইজ 500 মিটার লং ইন 25 সেকেন্ড। তাহলে এই স্টেটমেন্টটা থেকে কি আমি ট্রেনের স্পিড পেতে পারি? অবশ্যই পেতে পারি। ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন সে কী করে, বা স্টেশনকে অতিক্রম করে তখন সে কী করে না নিজের দৈর্ঘ্য যায়, মানে 100 মিটার যাবে, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে না 500 মিটারে যাবে। তাহলে 500 প্লাস 100 টোটাল সে 600 মিটার যাচ্ছে, হ্যাঁ কি না? কত সেকেন্ডে? 25 সেকেন্ডে। তাহলে 600/25 হয়েছে তার স্পিড, হ্যাঁ কি না? এবার এই স্পিডে তার কতক্ষণ সময় লাগবে? হাউ লং উইল ইট টেক ফর দ্য ট্রেন টু পাস দ্য স্টেশন দ্যাট ইজ 380 মিটার লং। তাহলে অন্য একটা স্টেশন সে কভার করছে যার ডিস্টেন্স হচ্ছে 380 মিটার, এবং সে যখন সেই প্ল্যাটফর্মটাকেও কভার করবে তখন সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে প্লাস নিজের দৈর্ঘ্য যাবে, মানে 100ও যাবে। মানে টোটাল সে কত যাচ্ছে? 380 প্লাস 100 দ্যাট ইজ 480। ক্লিয়ার কি? ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে হয়ে গেল 480/600/25 হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে আমরা জানি 25 আমরা কোথায় চলে যাবো? উপরে চলে যাবে। কাটাকুটিতে এবার সহজে করতে পারবো। 120, 4-এ 400 আছে, 120, 5-এ হচ্ছে 600, 5কে দিয়ে 5 25, তাহলে 5 × 4 = 20 আমার সেকেন্ড টাইম লাগছে। তাহলে আনসার কোথায় আছে? অপশন বিতে। বলো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 6, আচ্ছা কোশ্চেন নাম্বার 6টা রিপিট হয়ে গেছে দুবার, ভেরি সরি গাইজ। কোশ্চেন নাম্বার 7, এ অ্যান্ড বি ক্যান ফিনিশ এ ওয়ার্ক টুগেদার ইন 30 days। খুব ভালো কথা। তাহলে এ আর বি মিলে একটি কাজ করছে 30 দিনে। বি অ্যান্ড সি ক্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক ইন 24 days। বি আর সি সেই কাজটাই করছে 24 দিনে, আর এ আর সি সেই কাজটাই করছে 40 দিনে, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। ইফ অল 3 ওয়ার্ক টুগেদার হাউ লং উইল ইট টেক দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তিনজনে একসঙ্গে কাজ করলে, মানে এ প্লাস বি প্লাস সি একসঙ্গে কাজ করলে কতদিনের কাজটা শেষ হবে? এর থেকে সহজ প্রশ্ন আর হয় না। আমরা জানি যে আলটিমেট টোটাল ওয়ার্ক কী হয়ে যাবে না, এই 30, 24 আর 40 এলসিএম দ্যাট ইজ 120। তাহলে 120 মিনিট টোটাল ওয়ার্ক হলে আমি দেখতে পাচ্ছি এ প্লাস বি মানে এ ও বি এর মিলিত এফিসিয়েন্সি কত না টোটাল ওয়ার্ক বাই টাইম। তাহলে 120/30 মানে হচ্ছে 4, 120/24 5 হয়ে যাবে বি আর সি এর মিলিত এফিসিয়েন্সি, আর এ আর সি এর মিলিত এফিসিয়েন্সি কত? 120/40 দ্যাট ইজ 3। তাহলে আমাকে বলো যে এখান থেকে কি আমি এ বি এবং সি এর মিলিত এফিসিয়েন্সি পাবো? আমি যখনই যোগ করব এখানে দেখবো একটা দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, মানে 2 × a + b + c, হ্যাঁ কি না? 2 × a + b + c কত যাবে? 4 + 5 9 + 3 12। তাহলে a + b + c এফিসিয়েন্সি কত যাবে? 6। তাহলে 6 এফিসিয়েন্সি নিয়ে 120 ইউনিট ওয়ার্ক করতে কত সময় লাগবে না টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 120/6 অ্যান্ড দ্যাট ইজ 20 days। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। বলো কোশ্চেন নাম্বার 8, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 days। খুব ভালো কথা। এ একটা কাজ করছে 30 দিনে, বি সেই কাজটাই করছে 48 days-এ। খুব ভালো কথা। আফটার ওয়ার্কিং অ্যালোন ফর 20 days এ লেফট অ্যান্ড বি স্টার্টেড ওয়ার্কিং। ওকে, কোনো ব্যাপার না। তাহলে এখানে দেখতে পাচ্ছি 30 আর 48, এখান থেকে আমি পেয়ে যাবো কি টোটাল ওয়ার্ক কত? দাদা 48 মানে হচ্ছে 48কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 48 5-এ হচ্ছে আমার 240, তার মানে 240 হয়ে যাচ্ছে
ফার্স্ট গুণিতক, যে 30 দিয়েও পুরোপুরি ভাগ যায় আর 48 দিয়েও পুরোপুরি ভাগ যায়, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তার মানে 30 এখানে দেখতে পাচ্ছি কত গুণ না 8 গুণ, তার মানে এর এফিসিয়েন্সি কত 8, আর এখানে হচ্ছে 5, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, গল্প শেষ। আফটার ওয়ার্কিং অ্যালোন ফর 20 days এ লেফট, তাহলে এ একা 20 দিন কাজ করেছে, তাহলে 8 × 20 কত কাজ করবে না 160 ইউনিট কাজ অলরেডি করে ফেলেছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত না রিমেনিং ওয়ার্ক হয়ে যাবে 140 টোটাল ওয়ার্ক, সেখান থেকে 160 এ করে ফেলেছে, তাহলে পড়ে থাকবে কত 80 ইউনিট ওয়ার্ক। বলে দেয় একদম ঠিক, 240 মাইনাস 160, হ্যাঁ কি না? একদম ঠিক। এবার বলেছে বি স্টার্টেড ওয়ার্কিং, এবার হচ্ছে বি স্টার্ট করলে ওয়ার্ক করা, সে কতক্ষণ টাইম নেবে রিমেনিং কাজটি কমপ্লিট করতে, হাউ লং উইল বি টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে 80 ইউনিট ওয়ার্ক করবে কে? বি। বি এর এফিসিয়েন্সি কত 5, তাহলে 80/5 মানে হচ্ছে 16 দিন টাইম লাগবে। বলো বোঝা গেছে না যায়নি? বলো একদম বোঝা গেছে, কোনো আপত্তি নেই, অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ইফ এ 9 ডিজিট নাম্বার, খুব ভালো কথা, এই নাম্বারটা হচ্ছে 9টা ডিজিট আছে নাম্বারটার মধ্যে, যার মধ্যে দুটো ডিজিট আমার জানা নেই, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, ইজ ডিভিজিবল বাই 72, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে কি আমি 72-এর ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করবো? 72-এর ডিভিজিবিলিটি রুল কারোর জানা নেই, কিন্তু এর ভাবতে হবে এরমভাবে যে 72-এর মধ্যে দুটো সংখ্যা লুকিয়ে আছে 8 আর 9, ঠিক আছে? তাহলে যে সংখ্যাটা 72 দিয়ে ডিভিজিবল সেই সংখ্যাটা অবশ্যই 8 দিয়েও ডিভিজিবল, সেই সংখ্যাটা অবশ্যই 9 দিয়েও ডিভিজিবল। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সংখ্যাটা 72 দিয়ে ডিভিজিবল সেই সংখ্যাটা অবশ্যই 8 দিয়েও ডিভিজিবল, আর সেই সংখ্যাটা অবশ্যই 9 দিয়েও ডিভিজিবল। তাহলে 8 দিয়ে ডিভিজিবিলিটি রুল কী বলে না, একটা সংখ্যার লাস্ট 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। তাহলে এই যে বড় সংখ্যাটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, এর লাস্ট 3টে ডিজিট কী? অর্থাৎ 7, 8 আর ওয়াই। তার মানে ওয়াই ভদ্রলোকের ভ্যালু আমার এখান থেকে পেয়ে যাবো। কী করে? আমি এটা 8 দিয়ে ডিভিজিবল হতে হয়, দেখো প্রথমে দেখো ভাগ যাচ্ছে কতবার না 8, 9, 72, হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। হাতে নিচে পড়ে থাকছে কত 6, তাহলে 6-এর পাশে আর কি বসলে, 6-এর পাশে কি বসলে সেটা 8 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। বলে 6-এর পাশে আমি 4 বসাই, তাহলে 8 × 8 = 64, এরপরে তো আর এর নিচে তো কোনো গল্প নেই। আমি যদি 0 বসাই তাহলে যাবে না, 1 বসালেও যাবে না, 2 বসালেও যাবে না, 3 বসালেও যাবে না, 4 বসালে একদম 8 × 8 = 64 হয়ে যাচ্ছে, মানে ওয়াই এর ভ্যালু আর কিছুই না 4। এই 4টা কোথা থেকে নামবে? অবশ্যই ওয়াই এর থেকে নামবে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম 4, তাহলে ওয়াই আমার চলে এলো, ঠিক আছে? তাহলে ওয়াই যদি চলে আসে তাহলে এবার নাম্বারটা কীরকম দাঁড়ালো একটু দেখো তো। তাহলে 9, 8, 5, x, 3, 6, 7, 8, 4, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এবার বলেছে এই সংখ্যাটা 9 দিয়েও বিভাজ্য, আর 9-এর ডিভিজিবিলিটি রুল কী বলে? এই প্রত্যেকটা ডিজিটের সাম যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। এই পুরো সংখ্যাটা 9 দিয়ে কখন ভাগ যাবে? যখন এই প্রত্যেকটা ডিজিটের সাম 9 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, তাহলে যখন ডিজিটের সাম নির্ণয় করবো তখন দেখবো যে ডিজিটের সাম মানে হচ্ছে 9-এর গুণিতক হবে, হ্যাঁ কি না? তাহলে 9-এর গুণিতক তো 9 নিজে, তাহলে 9-এর গল্পগুলো যেখানে আছে যেখানে 9 আছে সেগুলোকে অলরেডি প্রথমেই ক্যান্সেল আউট করে দাও। 3 + 6 9, 9 চলে গেল, 5 + 4 9, 9 চলে গেল, তাহলে পড়ে থাকলো 8 আর 8 16, 16 আর সাথে হচ্ছে 23, ঠিক আছে? তাহলে 23-এর সঙ্গে আর কি যোগ করলে যে সংখ্যাটা হবে, যে যোগফলটি হবে সেটা 9-তে ডিভিজিবল হবে। বলো তাহলে 23-এর সঙ্গে 4 যোগ করলেই হয়ে যায় 27, তাহলে এই 4 সাপ্লাই করবে কে? অবশ্যই এক্স, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু কী হয়ে গেল 4 হয়ে গেল, সঙ্গে 27 9 দিয়ে ভাগ যায়, তার মানে এই পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, তাহলে অবশ্যই এক্সের ভ্যালু কী হয়ে যাবে 4। তাহলে ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম কত না ওয়াইয়ের ভ্যালুও 4, আর এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম সেটাও পেয়ে গেলাম 4। তাহলে আলটিমেট এক্স প্লাস ওয়াই কত হবে? 4 + 4 8। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন চলে যাই, কোশ্চেন নাম্বার 10। কী বলা হয়েছে কোশ্চেন নাম্বার 10-এ? বলো, বলছে এজ ইনকাম ইজ 40% মোর দ্যান দ্য ইনকাম অফ বি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে এজ ইনকাম ইজ 40% মোর দ্যান ইনকাম অফ বি, এই কথাটা মানে হচ্ছে অনেক রকমভাবে আমি বলতে পারি, কিন্তু আমি বলবো ভগ্নাংশের আকারে, ঠিক আছে? ফ্র্যাকশানের আকারে। কীভাবে বলবো? অর্থাৎ 40% এর ফ্র্যাকশান ভ্যালু কত? অর্থাৎ 40%-এর ফ্র্যাকশান ভ্যালু তো আমি বারবার বলেছি তোমাদের যে 40%-এর ফ্র্যাকশান ভ্যালু হচ্ছে কত? অর্থাৎ 2/5, 2/5। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম 20% মানে 1/5, 40% মানে 2/5। এবার এই 2/5 ভগ্না যদি আমি 40%-এর জায়গায় এই 2/5 রাখি তাহলে গল্পটা কীরকম দাঁড়ায়? যে এজ ইনকাম ইজ 2/5 মোর দ্যান দ্য ইনকাম অফ বি, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এই ভগ্নাংশটার হরে যে আছে সেই
হরে যে ভদ্রলোক বসে আছে সে সবসময় মনে রাখবে যার সঙ্গে তুলনা করা হচ্ছে তার ভ্যালু। তাহলে বলো তো কার সঙ্গে তুলনা করা হচ্ছে? না ইনকাম অফ বি এর সঙ্গে। তাহলে বি এর ইনকাম হয়ে গেল 5, ঠিক আছে। আর কাকে তুলনা করা হচ্ছে? এ কে। তাহলে আলটিমেট মনে রাখতে হবে যে ভগ্নাংশের উপরে যে বসে আছে লব, সে হচ্ছে কি না এর ভ্যালু না, বলা হচ্ছে কি এজ ইনকাম ইজ 2/5 মোর। মোর মানে হচ্ছে কি বেশি, তার মানে বি অপেক্ষা এর ইনকাম 2 বেশি। তাহলে বি এর ইনকাম তো 5 দেখতেই পাচ্ছি, তাহলে 2 বেশি মানে 5 + 2 কত হয়ে যাবে? 7 হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে 7 হয়ে যাবে এর ইনকাম। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? একদম ঠিক, কোনো আপত্তি নেই। এবার এই যে 2 বেশি, এ অপেক্ষা বি 2 বেশি, তার মানেই হচ্ছে যে বি অপেক্ষা এ 2 বেশি নিয়ে বসে আছে আর এ অপেক্ষা বি 2 কম নিয়ে বসে আছে। এটুকু তোমরা মানবে বলো? একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। কারণ এই সবসময় রেশিও কী হবে? 7/5ই থাকবে, ডিফারেন্স সবসময় 2ই থাকবে। এবার আমরা নির্ণয় করতে বলেছে দেন হোয়াট পার্সেন্টেজ অফ বিজ ইনকাম ইজ লেস দ্যান ইনকাম অফ এ। তাহলে এবার কার সঙ্গে তুলনা করা হচ্ছে? না ইনকাম অফ এর সঙ্গে। তার নিচে কে থাকবে? ভগ্নাংশের নিচে থাকবে এর ইনকাম। এর ইনকাম কত? 7। কতটা কি বলেছে? হোয়াট পার্সেন্টেজ অফ বিজ ইনকাম লেস বলেছে, কতটা কম বলেছে। তাহলে আমি জানি যে এ অপেক্ষা বি হচ্ছে 2 বেশি, তার মানে বি হচ্ছে এ অপেক্ষা 2 কম, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তার মানে 2 যদি কম হয় ওপরে 2 বসে গেল, তাহলে 2/7 × 100 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে 2/7 × 100 করলে কত পার্সেন্টেজ হয়? অর্থাৎ 1 7 মানে হচ্ছে 14×2 তাকে 2 গুণ করলেই হয়ে যাবে 2/7%, এই 2/7 পার্সেন্টেজ ভ্যালু বলো? একদম ঠিক। তাহলে আলটিমেট 14×2 সঙ্গে যদি আমি 2 গুণ করি হয়ে যাবে কত? 28.47%। তাহলে 28.47 দেখতে পাচ্ছি অপশান ডিতে। ক্লিয়ার দাদা? একদম ক্লিয়ার। এবার যার মনে হবে সেই 200/7% করে দেখতে পারো, 28.47 হবে। কিন্তু আমি বলি তোমাদের যে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন তোমাদের যেভাবে শিখিয়েছি, তাতে আমার মনে হয় না কেউ 1/7 = 14.2 ভাবতে, 2% ভাবতে 2 সেকেন্ড টাইম নেবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন চলে যাই। নেক্সট প্রশ্ন কী বলেছে? 210,102 ক্যান বি ডিভাইডেড এক্স্যাক্টলি বাই। তাহলে প্রথমেই যখন ডিভিশনের গল্প আসবে মাথায় রাখবে একটাই কথা, যে প্রথমে এই সংখ্যাটার মধ্যে যে ডিজিটগুলো আছে তাদের সাম নির্ণয় করে নেবে। আগে দেখবে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায় কিনা, ঠিক আছে? 3-এর ডিভিসিবিলিটি ম্যাক্সিমাম, 3 আর 9-এর ডিভিসিবিলিটি ম্যাক্সিমাম তোমাদের জিজ্ঞাসা করা হয়ে থাকে। তাহলে দেখো তো এখানে 2 আর 2 4, 1 5 আর 1 6, 6 3 দিয়ে ভাগ যায় বলো? একদম ঠিক। 6 যদি 3 দিয়ে ভাগ যায় তার মানে অবশ্যই 210,102 এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। আর এখানে 3 জল করছে অপশান বিতে, ঠিক আছে? তাহলে ক্যান বি ডিভাইডেড এক্স্যাক্টলি বাই 3। তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে পুরোপুরি ভাগ যায়, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 12। দারুণ একটা প্রশ্ন। এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু পিএসসি খুব পছন্দ করে, এবং এখানে ছেলেমেয়েরা এত বেশি বড় করে অঙ্কটাকে করে যে তার কোনো কারণই নেই। দেখো, প্রশ্নের মধ্যে কোনো আমি শর্টকাট দেখাই না বাবা, আমি তোমাদের সেইভাবেই সলভ করাই যেভাবে আমি সলভ করতাম পরীক্ষায়, ঠিক আছে? আমি তোমাদের জন্য কোনো রকম কোনো শর্টকাট এমন কিছু ইউজ করি না যেটা তোমাদের পাচ্য হবে না বা যেটা তোমাদের মাথায় থাকবে না। ওকে, 2 vessels A and B contain mixture of milk and water in the ratio 4:1 এবং 9:11। তাহলে A একটা ভেসেল আর B একটা ভেসেল। এ ভেসেলে কি আছে না মিল্ক আর ওয়াটারের রেশিও আছে। মিল্ক আর ওয়াটারের রেশিও কত? 4:1। আর বি ভেসেলে দেখতে পাচ্ছি মিল্ক আছে কত? 9:11 রেশিওতে, হ্যাঁ কি না? তাহলে বলো তো টোটাল মিক্সচারের ভ্যালু কত এখানে? এ ভেসেলে 5 আর এখানে হচ্ছে 20। টোটাল মিক্সচার কী করে বেরোবে? মিল্ক আর ওয়াটার যোগ করেই তো বেরোবে। তাহলে 4 + 1 যোগ করে 5, এখানে 9 আর 11 যোগ করে 20। তাহলে এই হচ্ছে টোটাল আমার দুটো ভেসেলে মিক্সচার, হ্যাঁ কি না? এবার বলেছে দে আর মিক্সড ইন দ্য রেশিও 3:2, মানে এ আর বিকে মিক্স করা হচ্ছে কী রেশিওতে? 3:2। তাহলে এবার দেখো এই যে 5 থেকে আমি 3 তুলে নেবো, হ্যাঁ কি না? কনসেপ্ট তো এটাই যে এ ভেসেলে টোটাল 5 ইউনিট আমার মিক্সচার আছে, সেখান থেকে আমি 3:2 তুলবো, মানে এখান থেকে 3 ইউনিট তুলবো, হ্যাঁ কি না? এবার 5 থেকে 3 তুলতে গেলে আমার অনেক অসুবিধা। তাহলে আমি যদি এরকম ভাবি যে আমি এই এতে যে পরিমাণ কোয়ান্টিটি আছে সেখান থেকে আমি 3 যদি না তুলে আমি 30 তুলি, তাহলে খুব সুবিধা হয়, কারণ 5-এর ডাইরেক্ট গুণিতক, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। এই 30 তুলি, তাহলে 5কে 30 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হয়, বলো? একদম ঠিক। তাহলে 6কে দিয়ে এখানে গুণ করি, রেশিওর প্রত্যেকটা টার্মকেও 6 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার? বলো? একদম ঠিক।
সিমিলারলি দেখো এখানে 2 না তুলে যদি 20 তুলি তাহলে তো কোনো অসুবিধা নেই। আর দেখো 30:20 মধ্যে রেশিও কিন্তু সেই 3:2 থাকছে। আমি শুধু কী করছি, আমি তো রেশিও নির্ণয় করবো ফাইনালি, তাহলে আমার পার্টিকুলার ভ্যালু নির্ণয় করার কোনো দরকার নেই। আমি রেশিও যখন নির্ণয় করছি তখন আমি এই রেশিওতে এমনভাবে ম্যানিপুলেট করব নাম্বারকে যাতে রেশিও সেম থাকে কিন্তু আমার ক্যালকুলেশনের সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এবার দেখো 30-এর মধ্যে আমি কী করলাম না, এ কোয়ান্টিটিটাকে আমি এ মিক্সচারটাকে আমি 30 বানিয়ে নিলাম। টোটাল যদি 30 বানাতে চাই তাহলে 5 6 30 করতে গেলে আমার প্রত্যেকটাকে মিল্ককেও 6 গুণ করতে হবে, ওয়াটারকেও 6 গুণ করতে হবে। ক্লিয়ার? সিমিলারলি বিতে দেখো অলরেডি 20 হয়েই আছে, তাহলে 20 যদি এখান থেকে তুলে নিই তাহলে সেখান থেকে মিল্ক কতটা আসবে 9 ইউনিট আর ওয়াটার কতটা আসবে 11 ইউনিট। তাহলে যখন এদের মিক্স করব তখন মিক্সচারের মিল্ক আর ওয়াটারের রেশিও কত হচ্ছে, এখানে 4 × 6 24 হয়ে গেছে, আর এখানে অলরেডি 9 আছে, তাহলে 24 + 9 যোগ করলে 33, আর এখানে 6 + 1 6 হয়ে গেছে, 6 + 11 যোগ করলে 17, তাহলে 33:17 হবে ফাইনাল যে মিক্সচারটা তৈরি হবে তাতে মিল্ক আর ওয়াটারের রেশিও। তাহলে বলো এর থেকে সহজ পদ্ধতি এই তোমরা আবিষ্কার করতে পারো, অবশ্যই আমাকে কমেন্টে ছুঁড়ে মারবে। ঠিক আছে, আমি দেখতে চাই যে এর থেকেও সহজ পদ্ধতি তোমরা আবিষ্কার করতে পারো কি না। চলো ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, সহজ পদ্ধতি আবিষ্কার করার সময় কোনো রকম কোনো শর্টকাট বা মিসকনসেপশন না দেখতে পাই, যে এখান থেকে এই চলে এলো ওখান থেকে ওই চলে এলো, এরকম যেন গল্প আমি না শুনতে পাই। ঠিক আছে, এরকম হাজার একটা পদ্ধতি বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেরকম কিন্তু আমি দেখতে চাই না। ক্লিয়ার? একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। চলো নেক্সট প্রশ্ন চলে যাই। কোশ্চেন নম্বর 13, দ্য এজ অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 5:2। একটু জাস্ট আগের ভিডিওতে আমি তোমাদের এজের একটা ক্লাস করিয়েছি, 1 ঘন্টার মতো ক্লাসটা একবার দেখে নেবে। পৃথিবীতে এজের যত রকমের প্রবলেম হয় সব রকমের প্রবলেম সলভ করানো আছে, 20টা প্রশ্ন আছে। একবার কনসেপ্ট শিখে নেবে, জীবনে আর কোনো দিন এজের প্রবলেমে ভুল হবে না। ঠিক আছে, দেখো এখানে সেই কনসেপ্টটা আমি ইউজ করবো। দ্য এজ অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 5:7। ঠিক আছে, এ আর বি আছে, এদের ফাইনালি এজ রেশিও হচ্ছে 5:7, হ্যাঁ কি না? এবার দেখো কী বলেছে, 5 years ago দেয়ার এজ ওয়ার ইন দ্য রেশিও 5:8। এটা হচ্ছে প্রেজেন্ট এজ, এটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট। ওকে, আর 5 years ago মানে -5, তাহলে 5 years ago তাই রেশিও কত ছিল না, 8:5, সরি 5:8। 5:2 গ্যাপ দিয়ে লিখি। ওকে, ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার। ঠিক আছে, প্রথম তোমার পারসেপশন হবে এই প্রশ্নটা দেখেই আমার আনসার কী জানতে চাই সেটা দেখা। আনসার কী জানতে চেয়েছে, দ্য রেসপেক্টিভ প্রেজেন্ট এজ আর, তাহলে বর্তমানে তাদের বয়স কী কী, তাহলে বর্তমানে বয়সের রেশিও 5:7 বলা আছে। তাহলে 5:7, এখানে 4টে অপশানের মধ্যে যদি একটা অপশানই থাকে সেটা হচ্ছে আনসার হয়ে যাবে। তাহলে দেখো 20 আর 28, এখানে যদি 20কে আমি দেখতে পাই 4 দিয়ে, 4 5 20, 4 7 28, 5:7 আছে। 15:21, এখানে 3 দিয়ে, 3 5 15, 3 7 21, 5:7 আছে। তার মানে এটা অবশ্যই আমি প্রথম গল্প দেখে আনসার করতে পারবো না, তাহলে আমাকে এবার প্রসেসে ঢুকতে হবে। প্রসেস কি বলছে, আমরা সবসময় মনে রাখবো যে দুটো ব্যক্তির গল্প যখন বলে দিয়েছে আমাদের ফাইনালি প্রেজেন্ট এজ রেশিও বলা আছে, কিছুদিন পরের আবার এজ রেশিও বলা আছে। তার মানে এই এ আর বি এর বয়সের অন্তর, বয়সের যে গ্যাপ, সেটা সবসময় মনে রাখবে কনস্ট্যান্ট, সেটা কখনো চেঞ্জ হবে না। আমার বয়স আমার বাবার বয়স, বা আমার বয়স আমার ভাইয়ের বয়স, বা আমার বয়স আমার বোনের বয়স, এদের মধ্যে বয়সের গ্যাপ কখনো চেঞ্জ হয় না, যতই আমাদের বয়স বাড়ুক না কেন। কারণ আমার বয়স যদি 1 বছর বাড়ে আমার বোনের বয়সও 1 বছর বাড়বে, আমার বয়স যদি 10 বছর কমে আমার বোনের বয়সও 10 বছর কমবে। ঠিক আছে, ক্লিয়ার? তাই আমাদের মধ্যখানের বয়সের গ্যাপ কোনোদিন চেঞ্জ হবে না, এটা সবসময় এই পারসেপশনটা ক্লিয়ার লাগবে, তাহলে তোমাদের এই ধরনের প্রশ্নে কোনোদিন সমস্যা হবে না। ওকে, তাহলে দেখো এখানে এ আর বি এর বয়সের গ্যাপ কত, 2, এখানে গ্যাপ কত, 8, তাহলে এই গ্যাপ সেম নেই, তাহলে গ্যাপ সেম করতে হবে। তাহলে 2 আর 3কে কী করতে হবে, এলসিএম করতে হবে 6, তাহলে 6 করতে গেলে এখানে 3 দিয়ে গুণ আর এখানে 2 দিয়ে গুণ। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। 3 দিয়ে গুণ করি, তাহলে আলটিমেট গ্যাপকে 3 দিয়ে গুণ করা মানে রেশিওর প্রত্যেকটা টার্মকে আমায় 3 দিয়ে গুণ করতে হবে। তার মানে ফাইনালি প্রেজেন্ট এজ হয়ে গেল 15, এখানে হচ্ছে 21। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। এখানে কী হলো, 2 5 10, আর এখানে হয়ে গেলো কত, 2 8 16। ঠিক আছে, তাহলে দেখো এবার গ্যাপ সমান হয়ে গেছে, 15 আর 21-এর মধ্যে ডিফারেন্স কত, 6, আর দেখো 10 আর 16-এর মধ্যে ডিফারেন্স কত, 6। ক্লিয়ার? তাহলে এর বয়স 15 থেকে 10 হয়েছে, মানে 5 ইউনিট কমেছে। কত ইউনিট কমেছে, 5 ইউনিট কমেছে। কত বছর লেগেছে না, 5 বছর টাইম লেগেছে। তার মানে 5 ইউনিট = 5 ইয়ার্স। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। এবার আমার নির্ণয় করতে হবে কি, আমাকে নির্ণয় করতে হবে তাদের বয়স, ইন্ডিভিজুয়াল বয়স। আর তাদের ইন্ডিভিজুয়াল বয়স নির্ণয় করার কোনো দরকার নেই, আমাকে দেখতে হবে যে গ্যাপ হচ্ছে 6,
আমার দেখতে হবে কি গ্যাপ হচ্ছে 6 ইউনিটের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 5 বছর হয় তাহলে 6 ইউনিটের ভ্যালু 6 বছরই হবে। তাহলে যেখানে আমরা দেখবো 6 বছরের গ্যাপ সেখানেই হচ্ছে কারেক্ট আনসার। 20 28-এর মধ্যে ডিফারেন্স কত? 8। 15 21-এর মধ্যে ডিফারেন্স 6। 25 40-এর মধ্যে ডিফারেন্স কত? তাহলে 25 আর 40 মানে ডিফারেন্স হচ্ছে 15। 10 আর 14 মানে ডিফারেন্স হচ্ছে 4। তার মানে 8ও আনসার হতে পারে না, 15ও আনসার হতে পারে না, এখানে 10 আর 14 মধ্যে ডিফারেন্স করে 4ও আনসার হতে পারে না। তাহলে একমাত্র 6 হচ্ছে আমার কারেক্ট আনসার, কারণ ডিফারেন্স কী হবে? 6। এর থেকে সহজ হবে এই ধরনের প্রশ্ন, বোঝানো সম্ভবই নয়, আর তুমি কোথাও দেখতেও পাবে না। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 14. Two number are in the ratio 5:11. If their ACF is 24, then the sum of two these numbers is. ওকে, একটু ভাষায় গণ্ডগোল। সাম অফ দিস টু নাম্বারস হওয়া হয়েছিল। চলো, তাহলে এই দুটো সংখ্যার আমার কি বলা হয়েছে না রেশিও বলা হয়েছে, তাদের এইচসিএফ বলা হয়েছে। সবসময় মনে রাখবো দুটো সংখ্যার রেশিও যদি A:B হয় এবং তাদের এইচসিএফ যদি আমার বলা থাকে সাপোজ সি, তাহলে সবসময় মনে রাখবো যে রেশিও দুটো টার্মের সঙ্গেই যদি আমি কি করে দিই, এইচসিএফকে গুণ করে দিই, তাহলে আমি সংখ্যাগুলো পেয়ে যাই। তাহলে ফার্স্ট নাম্বার হয়ে যাবে আমার কত? A/C। সেকেন্ড নাম্বার কী হয়ে যাবে না B/C মানে BC। এই হচ্ছে দুটো নাম্বার। ক্লিয়ার? বলো তো একদম ঠিক। কারণ কি? কারণ রেশিও এবং দুটো সংখ্যার রেশিও কী করে পাই না এইচসিএফ দিয়ে ভাগ করে, তার মানে এইচসিএফ দিয়ে গুণ করলে সংখ্যাগুলো পেয়ে যাবো। এটাই হচ্ছে বেস্ট পারসেপশন। রেশিওর এই পারসেপশন বা এইচসিএফ এলসিএমের এই পারসেপশন আমি তোমাদের এইচসিএফ এলসিএমের ক্লাসে বুঝিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার দেখো, তাহলে এসি আর বিসি আমি গল্প বুঝে গেলাম। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 5 হচ্ছে আর 11 হচ্ছে দুটো রেশিও, দুটো টার্ম। আমার এইচসিএফ বলা হয়েছে 24। তাহলে আলটিমেট বলো আমাকে দুটো সংখ্যা কী কী হবে না 5 × 24 আর 11 × 24। হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। তাহলে এদের সাম করবো কী করে না এদের যোগ করবো। হ্যাঁ কি না? তার মানে 24 তো কমন চলে গেল, আর 5 আর 11 যোগ করলে কত হয়? 16। তাহলে 24 × 16 হয়ে যাবে কারেক্ট আনসার। 24 × 16 মানে দেখতে পাচ্ছি 24-এর সঙ্গে 16-র সঙ্গে 20 যোগ করলে কত হয়? 16-র সঙ্গে 20 হচ্ছে 320, আর 16-র সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 64। এই তো গল্প। তার মানে 384। কোথায় যাবো? অপশানে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? 100% ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 15 একটি এইচসিএফ-এর দারুণ প্রশ্ন দেওয়া আছে, আর আমি প্রশ্নটা এইভাবেই বানিয়েছি যেই ধরনের যে প্যাটার্নের তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, একদম সেম প্যাটার্ন তোমরা পরীক্ষায় দেখতে পাবা, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, শুধু ক্লাসগুলো ফলো করে যাও চুপচাপ। দেখো, প্রথম যে অপশানটা বলা আছে এখানে দেখতে হবে আমার স্টেটমেন্ট বেস প্রশ্ন দেওয়া আছে। স্টেটমেন্ট বেস প্রশ্ন তোমরা যদি মিসলেনিয়াসের আগের বারের 24-এর যে এক্সামটি হয়েছিল সেই এক্সামটি পেপারটি দেখো, সেখানে দেখবে স্টেটমেন্ট বেস প্রশ্ন আসছে, এবং যেটা আমাদের আলটিমেট পিএসসি ইউপিএসসিকে কপি করার চেষ্টা করছে, এবং সেই স্টেটমেন্ট বেস প্রশ্ন এবারও আসবে। ঠিক আছে, আর তোমাদের প্রিভিয়াস ইয়ারের যতগুলো সেট হয়েছে, টোটাল 4টে সেট বা 5টা সেট আছে, প্রত্যেকটা সেট থেকে যে প্রশ্ন আছে অঙ্কের সব প্রশ্ন আমি করিয়ে দেবো একটা ভিডিওতেই। খুব তাড়াতাড়ি আসছে, এই স্যাটারডে অথবা এই সানডের মধ্যে চলে আসবে। ওকে, চলো দেখো, এইচসিএফ প্লাস এলসিএম অফ 2 নাম্বার ইজ ইকাল টু প্রোডাক্ট অফ 2 নাম্বারস। কখনোই নয়, এই স্টেটমেন্টটা সম্পূর্ণ ভুল, কারণ আমরা জানি যে আলটিমেট দুটো সংখ্যার গুণফল ইজ ইকাল টু তাদের এইচসিএম ইন্টু এলসিএম, কখনোই যোগ নয় মধ্যিখানে। তাহলে এইচসিএফ যদি এখানে প্লাসের জায়গায় গুণ চিহ্ন থাকতো তাহলে বলতাম যে এই স্টেটমেন্টটা ঠিক, একদমই ঠিক, কিন্তু এটা স্টেটমেন্টটা ঠিক নয়, কারণ এখানে গুণের জায়গায় প্লাস আছে, মানে ভুল। ওকে, এলসিএম অফ 2 ন্যাচারাল নাম্বারস ইজ ডিভিজিবল বাই দের এইচসিএফ, সবসময় ঠিক। দুটো সংখ্যা সাপোজ আমি বললাম 15 আর বললাম আরেকটা বললাম 18, ঠিক আছে, বা 15 আর 12 বললাম সাপোজ। ঠিক আছে, বলো 15 আর 12 এলসিএম কি কত? এলসিএম কত? 15 আর 12 এলসিএম হচ্ছে 60। হ্যাঁ কি না? 4 15 60 আর 12 5 60। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 60 হচ্ছে এলসিএম। এইচসিএফ কত? দাদা এইচসিএফ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 15 আর 12 এইচসিএফ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে 15কে 3 দিয়ে পুরোপুরি ভাগ যায়, আর 12কে 3 দিয়ে পুরোপুরি ভাগ যায়, মানে এইচসিএফ হচ্ছে 3। তাহলে দেখো 60কে কি 3 দিয়ে ভাগ যায়? অবশ্যই ভাগ যায়। 60/3 20। তার মানে সবসময় মনে রাখবো যে এলসিএম, দুটো সংখ্যার এলসিএম অবশ্যই তাদের এইচসিএফ দ্বারা পুরোপুরি ডিভিজিবল হবে। ক্লিয়ার কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার। বা উল্টোভাবে এরকমও বলতে পারি যে এলসিএমের একটা ফ্যাক্টর অবশ্যই এইচসিএফ হবে, এই স্টেটমেন্টটাও বলতে পারে। ঠিক আছে, তাহলে এলসিএম অফ 2 ন্যাচারাল নাম্বারস ইজ ডিভিজিবল বাই দের এইচসিএফ ইজ ট্রু। তাহলে এটা হচ্ছে একদম ট্রু গল্প। ওকে, নেক্সট দুটো গল্প পড়ে নিই। 2 প্রাইম নাম্বারস আর কো প্রাইম নাম্বার ইফ দের এলসিএম ইজ 1, কখনোই নয়। দুটো কো প্রাইম নাম্বারের এলসিএম হচ্ছে তাদের প্রোডাক্ট, তাদের গুণফল, আর এইচসিএফ হচ্ছে 1। এখানে যদি এইচসিএফ থাকতো তাহলে আমি বলতাম এই স্টেটমেন্টটা একদম ঠিক, কিন্তু এটা ভুল।
HCF of two number is the smallest common divisor of both number, কখনোই নয়, হাইয়েস্ট কমন ডিভাইজার। HCF এর ফুল টার্ম কি না হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা GCD মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তাহলে কখনোই কিন্তু এখান থেকে লোয়েস্ট বা স্মলেস্টের গল্প আসবে না, তার মানে এটাও হচ্ছে একটা false statement। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। Question number 16, যে in an examination 54% of the candidate passed in science, 42% failed in mathematics and 32% failed in both the subject, what percentage passed in both subject? তাহলে এই প্রশ্নটা দেখে তোমার মনে হতে পারে যে প্রশ্নটা ভুল আছে, ঠিক আছে? অনেক সময় স্টুডেন্টরা কী করে ভুল বলে ছেড়ে দেয়, কারণ তাদের এখানেও দেখতে পাচ্ছি পাস, কিন্তু এখানে ফেল, এখানে আবার ফেল, কী করে করবো? ঠিক আছে, প্রশ্নটা কিন্তু খুব দারুণ প্রশ্ন। প্রশ্নের কনসেপ্ট হবে এরকম, খুব ভালো করে বুঝবে। 54% বলেছে এখানে শুধু পাস্ট ইন সায়েন্স, সায়েন্সে পাস করেছে। শুধু সায়েন্সে পাস কিনা সেটা জানি না আমি, এর মধ্যে কিছু পার্সেন্টেজ লুকিয়ে থাকতে পারে যারা ম্যাথামেটিক্সও পাস করেছে। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। এবার আমি দেখতে পাচ্ছি পরের যে গল্পটা বলা হয়েছে সেটা হচ্ছে 42% ফেলড ইন ম্যাথামেটিক্স। আচ্ছা বলো তো, 42% ম্যাথামেটিক্সে ফেল করে, তাহলে পাস করেছে কতজন? পাস করেছে ঠিক কতজন, এটা আমাকে কী করে বলবো বল? তাহলে আলটিমেট পাস তো করেছে, খুব সহজেই বলতে পারি যে 100 থেকে আমি বলতে পারি 42 বিয়োগ। হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। তাহলে 100 থেকে 42 বিয়োগ করে তাহলে 58% পড়ে থাকে। একদম ঠিক। তাহলে এবার দেখো আমি কি পেয়ে গেলাম না, ম্যাথামেটিক্সে পাস পেয়ে গেলাম, ম্যাথামেটিক্সে আমি পাস পেয়ে গেলাম 58%, আর ইংলিশে সায়েন্সে পাস পেয়ে গেলাম আমি 54%। ওকে, তাহলে আমি যদি ভেন ডায়াগ্রাম আঁকি, গল্পটা এরকম হয়, খুব ভালো করে বুঝবে। গল্পটা এরকম হয় যে এই ভেন ডায়াগ্রামের মধ্যে আমি যদি বলি, এই যে আমি সার্কেলটা আঁকলাম, এটা হচ্ছে আমি বলতে পারি যে সায়েন্সে পাস করেছে, মানে 54%-এর গল্প। আর এর সঙ্গে কিছু আরেকটা আরেকটা সার্কেল এরমভাবে হবে যেখানে যে সেকেন্ড সার্কেলটি আঁকলাম সেটা প্রকাশ করছে যে ম্যাথসে পাস করেছে 58%। আর এই জায়গাটায় বসে আছে যারা সায়েন্সেও পাস করেছে আর ম্যাথসেও পাস করেছে, সেটা কিছু পার্সেন্টেজ, আমি জানি না সেটা কত পার্সেন্টেজ, এটা ধরলাম সাপোজ X%। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তার মানে আলটিমেট আমি যদি বলি যে টোটাল এরকম স্টুডেন্টদের লেখো যারা অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস করেছে, তাহলে অ্যাটলিস্ট একটা বিষয় মানে হচ্ছে শুধু সায়েন্সে পাস মানে এই পার্টটুকু, আর শুধু ম্যাথসে পাস মানে হচ্ছে এই পার্টটুকু। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে এদের সাম কী হবে না, ওটা হচ্ছে 54% থেকে আমি কি করতে পারি, একবার এই X% বিয়োগ করব, 54 থেকে একবার X% বিয়োগ করতে পারি, অথবা আমি কি বলতে পারি না এরকম বলতে পারি, খুব ভালো করে বুঝবে যে আলটিমেট আমার দেখতে হবে যে অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস কতজন করেছে, সেটা হচ্ছে এরকম 54% আমি দেখতে পাচ্ছি সায়েন্সে পাস করেছে, প্লাস আমি বলতে পারছি 58% কী করেছে না ম্যাথসে পাস করেছে, আর উভয় বিষয়ে পাস করেছে আমার X%। তাহলে একবার X% বিয়োগ করে দাও, এটা হচ্ছে আমার অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস। এটা কি বেরিয়েছে না একটি বিষয়ে পাস করেছে কতজন, একটি বিষয়ে পাস, একটি বিষয়ে পাস। এবার এই যে একটি বিষয়ে পাস আমি পেয়ে গেলাম, মানে টোটাল পাস পেয়ে গেলাম আলটিমেট। এই টোটাল পাস আমি যদি 100 থেকে বিয়োগ করে দিই, 100 মাইনাস এটা করে দিই, তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এই প্লেসটা, এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল, এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল, এবং সেটা বলা হয়েছে 32%। ক্লিয়ার কি ক্লিয়ার হলো? একদম ঠিক। তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 32%। বলো এবার এক্সের ভ্যালু বার করতে পারি? বলো একদম ঠিক। মানে 100% লিখবে। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কত? এবার আর পার্সেন্টেজ সাইন দেওয়ার প্রয়োজন নেই। দেখো আলটিমেট কী পাবো, এখানে হচ্ছে 32 এপারে চলে এলে 100 মাইনাস 32 মানে হচ্ছে আমার কত হলো 68, এদিকে 100 মাইনাস 32 হয়ে গেল 68%, ইজ ইকুয়াল টু হচ্ছে 54 প্লাস 58 মানে 8 × 12 2 মানে 112% মাইনাস X%। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আমি সহজেই বলতে পারি 112% মাইনাস 68%, মানে হচ্ছে আলটিমেট কত হচ্ছে 44%। এটা 120 না 112। খুব ভালো করে এই গল্পটা বুঝবে, না বুঝতে পারলে কিন্তু গল্প। তাহলে আলটিমেট কত হচ্ছে 44%। কোথায় আছে? অপশান ডিতে। দেখো কোশ্চেন নাম্বার 17 কী বলা হয়েছে না, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অ্যাডেড টু 8798 ইন্টু 8792 টু মেক ইট পারফেক্ট স্কোয়ার নাম্বার। মানে আমি দেখতে পাচ্ছি যে 8798, ওকে কালারটা চেঞ্জ করে নিন, দাঁড়াও 1 সেকেন্ড।
আমি দেখতে পাচ্ছি 8798 ইন্টু আমি কী করেছি না 8792 বলছে এর সঙ্গে আর কি যোগ করলে আমি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যার মধ্যে একটা মিল আছে, যে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে খুব কম। ডিফারেন্স দেখো কত না 792 আর 798 ডিফারেন্স হচ্ছে মাত্র 6। ঠিক আছে, তাহলে এখানে আমার পারফেক্ট স্কোয়ার নির্ণয় করার জন্য কোনো ডিজিটাল সাম বা ইউনিট ডিজিটের গল্প লাগাতে হবে না। আমি ভাববো এরমভাবে যে 8798কে আমি লিখতে পারি যে 8792 প্লাস 6 লিখতে পারি, কোনো আপত্তি নেই, ইন্টু 8792। তাহলে এবার দেখো আমি এক কথা লিখতে পারি যে 8792 ইন্টু 8792 মানে হচ্ছে 8792 এর হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু এটা। এবার 6 ইন্টু এটাকে কি লিখতে পারি না 2 ইন্টু 8792 ইন্টু 3 লিখতে পারি, কোনো আপত্তি আছে না? কোনো আপত্তি নেই। 2 দিনে 6 ইন্টু 8792 কেন লিখলাম? কারণ আমি জানি যে একটা সংখ্যা পারফেক্ট স্কোয়ার নাম্বার মানে সেটা হচ্ছে আইদার a প্লাস বি এর হোল স্কোয়ারের আকারে আছে অথবা a মাইনাস বি এর হোল স্কোয়ারের আকারে আছে, হ্যাঁ কি না? তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার আকারেও লিখতে পারি, a মাইনাস বি এর হোল স্কোয়ার আকারেও লিখতে পারি, আমার কোনো আপত্তি নেই। তার জন্য আমি দেখতে পাচ্ছি এখানে প্লাস 2ab আছে, মানে অবশ্যই এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার আকারেই আসবে, কারণ a প্লাস বি এর হোল স্কোয়ারের মধ্যে ফর্মুলা কি না a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে প্লাস আছে মানে অবশ্যই a প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারবো আমি। তাহলে আমি যদি এটাকে a প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখতে হয় তাহলে আমি দেখতে পাচ্ছি 8792 এর স্কোয়ার পেয়ে গেছি, মানে a স্কোয়ার পেয়ে গেছি, প্লাস 2 ইন্টু a পেয়ে গেছি। 8792 যদি a ধরি তাহলে 2 ইন্টু a হয়ে গেল, বাকি যেটা পড়ে যায় সেটা অবশ্যই b, তাহলে এটা b। তাহলে এখানে যদি b স্কোয়ার লিখে দিই প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে এটা লিখে দিই তাহলেই আমি হয়ে যাচ্ছে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, সেটা হচ্ছে 8792 প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হলো, একদম ঠিক। তাহলে এটাকে পারফেক্ট স্কোয়ার করার জন্য আমাকে এই ভদ্রলোককে এক্সট্রা আনতে হলো, এই ভদ্রলোককে না প্লাস 9, তার মানে পুরো সংখ্যাটার সঙ্গে এই যে পুরো সংখ্যাটা আলটিমেট দেখো এতটাই, এই পার্টটা হচ্ছে আলটিমেট এই সংখ্যাটা মানে 8792 ইন্টু 8798। তাহলে এই যে জিজ্ঞাসা ছিল মানে কি যোগ করতে হচ্ছিল, সে আলটিমেট কাকে বিলং করছে? এই 3 স্কোয়ার মানে 9 মধ্যে। তাহলে আমরা আলটিমেট না 8798 ইন্টু 8792 এর সঙ্গে 9 যোগ করতে হবে, তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। ক্লিয়ার কি? ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 18, দ্য অ্যাভারেজ অফ 6 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 64। সবসময় মনে রাখবো যখনই কনজিকিউটিভ নাম্বারের গল্প আছে তখনই মনে রাখতে হবে মিডিল নাম্বার হয়ে যাবে এদের অ্যাভারেজ। মিডিল নাম্বার তাহলে কী করে নির্ণয় করবো? এখানে একটু কটা সংখ্যা? 6টা, মানে 1 2 3 4 5 6। তাহলে এখানে হচ্ছে সংখ্যা কতগুলো সংখ্যা? 6টা। 6 কি? জোড় সংখ্যা, তার মানে এখানে জোড় সংখ্যক টার্ম আছে। তাহলে জোড় সংখ্যক টার্ম থাকলে মিডিল নাম্বার সবসময় যায় মধ্যিখানে দুটো সংখ্যার অ্যাভারেজ, ঠিক আছে? তার মানে থার্ড নাম্বার আর ফোর্থ নাম্বারের মাঝে যে বসে আছে সেই হচ্ছে এদের অ্যাভারেজ। তাহলে থার্ড নাম্বার আর ফোর্থ নাম্বারের মাঝে কে বসে আছে না 64। ক্লিয়ার? বলে একদম ঠিক। আর এই থার্ড নাম্বার যেহেতু এটা কনজিকিউটিভ অড নাম্বার হোক বা ইভেন নাম্বার হোক, মধ্যেখানে গ্যাপ তো 2 করেই হবে, বলে একদম ঠিক। মানে থার্ড নাম্বার আর ফোর্থ নাম্বারের মধ্যে গ্যাপ হচ্ছে 2, থার্ড নাম্বার আর ফোর্থ নাম্বারের মধ্যে গ্যাপ হচ্ছে 2, আর এদের মাঝে বসে আছে 64। তার মানে 64 থেকে যখন থার্ড নাম্বারে যাব তখন 1 কম করব, আর 64 থেকে যখন ফোর্থ নাম্বারে যাব তখন 1 বাড়াবো, ঠিক আছে? তার মানে থার্ড নাম্বার আর ফোর্থ নাম্বারে যে বসে আছে ধরলাম এক্স, সেই এক্স আর থার্ড নাম্বার আর এক্স আর ফোর্থ নাম্বারের মধ্যে গ্যাপ সমান হবে, এদের মধ্যে 2 গ্যাপ, তাহলে অ্যাভারেজের গ্যাপ হবে 1 করে। এটা একদম মাথায় থাকে। তাহলে আলটিমেট এই ট্রিক্সটা মাথায় রাখলে প্রশ্নের আনসার সেকেন্ডে হবে। তাহলে বলো আমাকে আনসার হচ্ছে গ্রেটেস্ট অফ দেম, বড় সংখ্যাটি কি, বৃহত্তম সংখ্যাটি কি? তাহলে বৃহত্তম সংখ্যা অবশ্যই 6 নাম্বার হবে। তাহলে দেখো 64 সঙ্গে 1 যোগ করলেই ফোর্থ নাম্বার পাবো। তাহলে ফোর্থ নাম্বার কত হচ্ছে? 64 প্লাস 1 65। ফোর্থ নাম্বার যখনই পেয়ে গেলাম, 4 থেকে 5-এ জাম্প করবো প্লাস 2, 2 করে গ্যাপ, 5 থেকে 6-এ জাম্প করবো প্লাস 2, তারপরে প্লাস 2 মানে প্লাস 4 অ্যাড করলে তবেই আমি কী করবো 6 নাম্বার যেতে পারবো। তখন আলটিমেট 65 প্লাস 4 হচ্ছে 69 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশান বি, সরি অপশান ডি। বলো ক্লিয়ার কি? ক্লিয়ার হলো একদম ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 19, এ ম্যান encashes a check of rupees 6,000 from bank. The bank pays him in 200 rupees notes and 100 rupees notes, totaling 48. The number of 200 rupees note is, কোনো ব্যাপার না। আমি দেখতে পাচ্ছি 48টা নোট আছে, তার মধ্যে ধরলাম যে এক্সট্রা নোট হচ্ছে আমার 200 রুপিস, আর
বাকি যে 48 মাইনাস এক্সট্রা নোট আছে সেটা হচ্ছে আমার 100 রুপিস নোট। ক্লিয়ার কি? ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট বলো যে 200 ইন্টু এক্স, মানে যদি একটা নোটের ভ্যালু তার সঙ্গে আমি টোটাল নাম্বার অফ নোট গুণ করলে টোটাল ভ্যালু পাই। তার 200 ইন্টু এক্স করলে 200 এক্স পাবো। 200 এক্স হচ্ছে 200 নোটের টোটাল ভ্যালু, আর 100 নোটের টোটাল ভ্যালু হবে 100 ইন্টু 48 মাইনাস এক্স। তাহলে টোটাল ভ্যালু আমি দেখতে পাচ্ছি ব্যাঙ্ক থেকে 6000 টাকা আমি পেয়েছি। ক্লিয়ার? আর এখান থেকে শুধু আমার এক্স ভ্যালু নির্ণয় করতে হবে। বলো 200 এক্স, আর এখানে 100 ইন্টু এক্স করলে 100 এক্স মাইনাসে আছে, তাহলে 200 এক্স থেকে 100 এক্স বিয়োগ করলে 100 এক্স পড়ে থাকে, প্লাস হচ্ছে এখানে 100 ইন্টু 40 মানে 4800, সেটা উপরে গেলে কী হয়ে যাবে, 6000 থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে 6000 মাইনাস 4800 করার দরকার ছিল না, এখান থেকে ডাইরেক্ট বুঝতে পারছে যে 1200 হবে বিয়োগফল। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত হবে, 100, তাহলে আলটিমেট 12। তাহলে কী পেলাম না, টোটাল 12টা আমার নোট আছে 200টার, তাই তো? 200 আমার ভ্যালু জানতে ছিল, নাম্বার অফ 200 রুপিস নোটস কটা, 12টা। অপশান বি হলো কারেক্ট আনসার। ক্লিয়ার কি? ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। লাস্ট 20 নম্বর প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন। কাউ আর হেনের পা আর মাথা সংক্রান্ত এক রকমের প্রশ্ন তোমরা দেখেছো। এখন যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে একটু অন্য রকমের, ঠিক আছে? সেটা আমরা অ্যালিগেশন করতাম, এটা আমরা অ্যালিগেশন করবো না। এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। দেখো, ইন এ গ্রুপ অফ কাউস অ্যান্ড হেন্স দ্য নাম্বার অফ লেগস আর 14 মোর দ্যান টুয়াইস দ্য নাম্বার অফ হেডস, হাউ মেনি কাউজ আর দেয়ার? আমরা জানি না কতগুলো কাউ আছে কতগুলো হেন আছে। বলেছে কাউ আর হেনের টোটাল যে মাথার সংখ্যা সেটা কি বলেছে না, সেটা আলটিমেট কী হবে না, তার 14 গুণের সঙ্গে তার দুগুণের সঙ্গে 14 যোগ করলে টোটাল নাম্বার অফ লেগস পাবো। তাহলে আমি ধরলাম যে এখানে কাউদের সংখ্যা হচ্ছে সি দিয়ে লিখলাম, আর হেনের সংখ্যাকে আমি এইচ দিয়ে লিখলাম, ঠিক আছে? মানে টোটাল সিটি কাউ আছে, টোটাল এইচটি হেন্স আছে। তাহলে আমি বলবো এদের টোটাল মাথার সংখ্যা, হেডের সংখ্যা কী হবে না, সি প্লাস এইচ হয়ে যাবে টোটাল হেড। টোটাল কী পাবো, টোটাল হেডস পাবো, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। যতগুলো সংখ্যা ততগুলোই হচ্ছে আমার মাথার সংখ্যায় গুণ করে টোটাল সংখ্যা জিজ্ঞেস করি, হ্যাঁ কি না? যদি বলি আমি যে 10টা গরু আছে, কারণ 10টা গরুর মাথা তো একটা করি, 10টাই হবে। আর 20টি যদি আমার বলি যে মুরগি আছে, তাহলে 20টির মুরগির মাথা তো 20টাই হবে, কারণ একটাই মাথা। তাহলে আলটিমেট টোটাল হেডস হচ্ছে কত, সি প্লাস এইচ, হ্যাঁ কি না? আর টোটাল তাহলে লেগ কত হবে, টোটাল লেগস কত হবে? কাউ মানে হচ্ছে গরুর 4টে পা, আমরা সবাই জানি। তাহলে একটা গরুর 4টে পা হলে সিটি গরুর হবে C4 টোটাল পা হচ্ছে, আর মুরগির 2টো পা, তাহলে 2H পা পাবো, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। এবার এদের মধ্যে রিলেশন কি বলেছে না, আলটিমেট রিলেশন বলেছে এরকম যে 4C প্লাস 2H মানে টোটাল পায়ের সংখ্যা ইজ ইকাল টু 2 ইন্টু C প্লাস H প্লাস 14, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে দেখো 2H আর এখানে 2 গুণ করলে এইচের সঙ্গে অলরেডি উড়ে গেল, আর 4C মাইনাস 2C মানে হচ্ছে 2C ইজ ইকাল টু 14। তাহলে সেখান থেকে আমি সি পেয়ে গেলাম কত, 7। আমার নির্ণয় করতে বলেছিল হাউ মেনি কাউজ আর দেয়ার, তাহলে সি হচ্ছে আমি ধরেছিলাম টোটাল সিটি কাউ আছে, তাহলে আলটিমেট সি এর সংখ্যা কত বেরোলো না, সি এর সংখ্যা বেরো গেলো 7টা, টোটাল 7টা গরু আছে। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। বলো কতটা তোমাদের ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তো আশা করবো যদি তোমরা এই ধরনের ক্লাস চাও, এই লেভেলের ক্লাস চাও, তোমরা অনেক বেশি বেশি করে আমাদের চ্যানেলকে শেয়ার করো, আমাদের বেশি করে মোটিভেট করো, আর বেশি করে কমেন্ট করো, জানাও তোমাদের কেমন লাগলো ক্লাস। ওকে, নেক্সট ক্লাসে ক্লাস 2তে তোমাদের দেখা হচ্ছে, আরও 20টি স্পেশাল প্রশ্ন নিয়ে আলোচনা করবো। ওকে, চলো টাটা।